হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অন্তিক মাহমুদ। সো এই ভিডিওতে একটা ইন্টারেস্টিং কাহিনী হয়েছে। সেই ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে গিয়ে এই ভিডিওতে কি হবে কি না হবে এটা যেমন আপনিও জানেন না তেমনি আমিও জানি না। বেসিক্যালি আমি লেজিট আইডিয়া ব্লকেজে ছিলাম। সো দ্যাটস ওয়াই আমার মাথায় কোনো আইডিয়া ছিল না যে ভিডিও কী নিয়ে বানাইতে পারি। তো তখন আর কি আমার আম্মু অ্যাজ এ সেভিয়ার আসছে অ্যান্ড আমার আম্মু একটা ভয়েস রেকর্ড করছে অ্যান্ড আমার আম্মু ভয়েসটা আমাকে পাঠিয়েছে। তো আমি চেয়েছিলাম পুরো জিনিসটা আমার কাছে একটা সারপ্রাইজ থাকুক। সো দ্যাটস ওয়াই আমি ভয়েসটা শুনিও নাই, না শুনে আমি আমার টিমমেট মৃদুলকে অ্যানিমেশন করতে দিয়ে দিছি। সো এখন যে অ্যানিমেশনটা দেখবেন সেটা পুরোপুরি আমার আম্মুর ভয়েসের অ্যান্ড মৃদুলের অ্যানিমেশন করা, অ্যান্ড আপনি আর আমি লেজিট ফর দ্য ফার্স্ট টাইম একসাথে দেখবো পুরো ভিডিওটা। বাট ভিডিও এনজয় করার আগে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে গিয়ে দিস ভিডিও ইজ ব্রট ইউ বাই মাল্টিমিডিয়া কিংডম। ইয়াস, আমি আমার আম্মুর ভিডিওতে মাল্টিমিডিয়া কিংডম বাই দ্য ওয়ে মাল্টিমিডিয়া কিংডম বলছে এটা যেন স্পন্সার্ড ভিডিও, এটা যেন না বোঝা যায়, বাট এটা কিন্তু স্পন্সার্ড না। মাল্টিমিডিয়া কিংডম হচ্ছে গিয়ে বেসিক্যালি যত রকমের গ্রাফিক্স ট্যাবলেট আছে সবগুলো টাপ দেখা না। ওয়াকম যেমন একটা গ্রাফিক্স ট্যাবলেটের কোম্পানি, তেমনি পারব্লো আছে, হুইয়ন আছে, এরকম বহুত কোম্পানি আছে। সবগুলো কোম্পানিরই গ্রাফিক্স ট্যাবলেট আপনি এখানে পাবেন। আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো নিচে, আপনি চাইলে সেখানে গিয়ে চেক করতে পারেন, অথবা আপনি তাদের শপে গিয়ে সরাসরি কিনতে পারবেন। এবং সেখানে যদি শপে কিনতে গিয়ে যদি বলেন যে হ্যাঁ অন্তিক ভাই পাঠাইছে, তাহলে ব্রো ডিসকাউন্ট ইজ অ্যাভেলেবল। সো ইয়াস, এটাও করতে পারেন। এনিওয়েজ, এনজয় দ্য ভিডিও, দেখা হবে। অন্তিকের ছোট্টবেলাটা কেটেছে জাপানে। সে প্রায় 6 মাস বয়সে জাপানে চলে যায় এবং ক্লাস 2 এ পড়া পর্যন্ত সে জাপানেই থাকে। ছোট্টবেলাটা তার ছিল খুবই মজার। আমি যেহেতু পড়াশোনা করতাম এই কারণেই অন্তিকের জাপানে থাকা। দিনের বেলাটা তাকে ডে কেয়ার সেন্টারে রাখতাম। ডে কেয়ার সেন্টারে নানান ধরনের কার্যক্রম তাদের ছিল, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে ক্রীড়া প্রতিযোগিতা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সে কি করে এটা দেখার আমার সবসময় আগ্রহ থাকতো। একবার একটা অনুষ্ঠান হচ্ছে সবজির গুণাগুণ বিষয়ক একটা নৃত্য গীতি। এক একজন বাচ্চারা এক একজন এক একটা হয়েছে, যেমন কেউ ক্যাপসিকাম, কেউ গাজর, কেউ মূলা। তো অন্তিক এরকম একটা চরিত্র পেয়েছে, হয়তো সে গাজর বা মূলা জাতীয়। আমি তার রিহার্সাল দেখতে গেলে দেখতাম যে সে খুব লজ্জা পেত এবং দেখা যেত যে রিহার্সাল রেখে সে আমার দিকে তাকায় থাকতো সমস্ত কাজটা বন্ধ করে। এই জন্য আমাকে লুকায় লুকায় তার রিহার্সালটা দেখতে হতো। যেদিন অনুষ্ঠান শুরু হচ্ছে তো সেদিন আমি তো তার অনুষ্ঠান দেখবো, সব দর্শকরা বসে আছে তাদের বাচ্চাদের অনুষ্ঠান দেখার জন্য। আমিও দেখার জন্য গেছি। আমি তো জানি যে আমাকে দেখলে সে আর আমার দিকে চলে আসতে চাইবে অথবা স্টেজে সে থেমে যাবে। তো আমি একটু আড়াল করে বসে তার অনুষ্ঠান দেখতেছি। হঠাৎ দেখি যে সে নাচ শুরু হয়েছে, পুরো স্টেজে নাচ, অন্যদের সাথে নাচ করছে। এর মধ্যে সে আমাকে দেখে ফেললো, আর সে এখানে স্টেজে একদম পাথর হয়ে দাঁড়ায় গেল। আর তো সে নাচছে না। এখন স্টেজে অন্যরা নাচছে, সে নাচছে না, কি হবে? তখন তাদের যে ম্যাডাম, সে স্টেজে আসলো, এসে তার নাচটা, অন্তিকের নাচটা সে নাচা শুরু করে দিল। যখন দেখছে যে সে নাচছে তখন অন্তিক, আমিও এর মধ্যে আবার লুকায় পড়লাম। তখন দেখি যে অন্তিক নাচতে শুরু করছে। আমি তখন এরপরে যখন তার কোনো অনুষ্ঠান হতো তখন সব দর্শকরা চেয়ারে বসে দেখতো, আর আমি চেয়ারের নিচে মাটিতে বসে ওর অনুষ্ঠান দেখতাম। এবং যদি ছবি তোলার হতো ওইখান থেকে তুলতাম, কারণ সে আমাকে দেখলেই নাচটা বন্ধ করে দিত। আর একবার হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক অ্যানুয়াল স্পোর্টস স্কুলে, ছোট্ট তখন সে সম্ভবত 2.5 বছর কি 3 বছর, দৌড় প্রতিযোগিতা। নিয়মিত রিহার্সাল করতেছে, দৌড় দিচ্ছে। তো আমি তো সবসময় যেতে পারতাম না। স্পোর্টসের দিন গেলাম। তো স্পোর্টসের দিন বড় মাঠের সামনের দিকে দর্শক, তো সবাই সেখানে স্পোর্টসের বাচ্চারা দৌড় দিচ্ছে, মারা সামনে থেকে ধরতেছে। আমিও আমার অন্তিকের জন্য অপেক্ষা করছি, কখন অন্তিক দৌড়ে আসবে, ফার্স্ট হবে, আমি ধরবো। তো যেহেতু ওরা ছোট ছিল সেজন্য পুরা মাঠের এই পাশ থেকে ও পাশে দৌড় প্রতিযোগিতা ছিল না। ওদেরকে মাঠের ঠিক মাঝ বরাবর একটা লাইন করে দাঁড় করায় রেখে ওইখান থেকে হুইসেল দিত, তখন সে সামনে দর্শকদের দিকে দৌড়ে আসতো। তখন যারা জাজ তারা ধরতো। তো তাদেরকে এরকম মাঝখান থেকে দাঁড়ায় রয়েছে, আমি তো দাঁড়ায় আছি দর্শকের মতো, অন্তিক দৌড়ে আসবে, ফার্স্ট হবে, আমি ধরবো। হঠাৎ হুইসেল দিল, অন্তিক তাকায় সামনে, দেখলো যে অনেক দর্শক, সবাই সামনে দর্শকের দিকে, যেদিকে জাজরা ধরবে সেদিকে দৌড় দিল। আর আমার ছেলে দর্শক দেখে লজ্জা পেয়ে উল্টা দিকে, যেদিকে কেউ নাই সেদিকে দৌড় দিল। অন্তিককে 2য় শ্রেণীর সময়ে তাকে বাংলাদেশে আমি নিয়ে আসি এবং এখানে সে ভর্তি হয়।
তো বাংলা কথা তো তার সমস্যা ছিল, সে ছোটবেলা তার কথা বলা শুরু হয় জাপানি ভাষায়। সে আমাকে ডাকতো ওকাসান, কারণ ওরা মাকে ওকাসান বলতো। সে প্রথম মাতৃভাষা বা মায়ের ডাক আমি শুনেছি মা না, ওকাসান। তো বাংলাদেশে এসে সে আস্তে আস্তে বাংলা শিখতে শুরু করে এবং আমার কাছে মনে হচ্ছে যে অদ্ভুতভাবে বাংলা সে শিখতো বা বলতো। এখনো আমার মনে হয় যে তার মধ্যে বাংলার ওই জিনিসটা এখনো কিছুটা গ্যাপ হয়তো রয়ে গেছে। তো বাংলাদেশে আসার পরে আস্তে আস্তে এক সময় তার দেখলাম যে কার্টুনের প্রতি খুব ঝোঁক। তখন এরকম একটা ঘটনা আছে, তখন সে এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েট এসএসসি পড়ছে সে। তো তখন সে দেখলো যে কোথায় একটা কার্টুনের মনে হয় ঢাকাতে একটা কোর্স বা এরকম কিছু হয়। তো তার খুবই ইচ্ছা যে সে যাবে। কোর্স কি এটা মনে হয় শনিবারে ওরা কার্টুন টিউটোরিয়াল বা এরকম একটা কোনো আছে, সেখানে সে যাবে। ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়া আবার আসা এগুলো বারবার করা তো আমাদের জন্য অতটা ঝামেলা। তো আমি তাকে বারবার না করছিলাম যে তোমার প্রত্যেক সময় যাওয়া যাবে না, 1-2 বার সে গেছে। কিন্তু তার এমন টান, সে যাবেই। শনিবার আমাকে অনেক আগে থেকে, শনিবার আসা আগে বলতেছে আমি কিন্তু আমার শনিবারে কিন্তু যাওয়ার ব্যবস্থা করে দিবা, আব্বু গাড়ি গেলে আব্বুর গাড়ির সাথে আমাকে দিয়ে দিও, এরকম। তো ওর আব্বুর গাড়ি টাড়ি যাচ্ছে না কোনো। আমি বারবার বিরক্ত করে দেখে আমি আর কিছু বলছিলাম না, যে আমি শনিবার আমার একটা প্রোগ্রাম আছে অফিসে, আমি চলে যাব, ওরে আর ওই বিষয়ে না বললেও হবে। কিন্তু সে আমার বারবার নক করতেছিল যে আমি কিন্তু যাবো। তো আমি তাকে কয়েকবার বোঝানোর পরেও যখন সে মানে ওরকম মানতে ছিল না, যে তার এমন ফিলিংস যে সে যাবে, যেতেই যাচ্ছে, তখন আমি আর এগুলো কিছু নিয়ে কিছু বলি না। যে সেদিন আমি তো অফিসেই চলে যাব, তো সে তো আর আমাকে না পেলে আর কি করবে, সে বাসায় থাকবে। তো আমি অফিসে সকালবেলা চলে গেছি, তখন সে মনে হয় ঘুমিয়েছিল। আমার যেহেতু সেমিনার ছিল, সারাদিন ব্যাপী প্রোগ্রাম ছিল, দুপুরের দিকে আমি দেখি যে আননোন নাম্বার থেকে 2-3টা ফোন আসছে। এর মধ্যে একবার তার ফোন থেকে একটা ফোন আসছে। ফোন আসার পরে সে আমারে বললো যে কি আমি যাব না। তো আমি তো জানি যে তার বাবা যেহেতু যাওয়ার কোনো আজকে ব্যবস্থা নাই, তো আমি বলছি তোমার আব্বুর কাছে জিজ্ঞেস করো। সে যেহেতু করছিল না, যে বলছে যাওয়ার তো কোনো ব্যবস্থা নেই, তখন সে একটু অসন্তুষ্ট হলো। এরপরে আমি তারপর দেখি যে 2টা আননোন নাম্বার ফোন, আমি আর ফোন ওগুলো ধরি না, আমি অন্যদের ফোন মনে করছি। আমি বিকালবেলা সেমিনার শেষ করে বাসায় আসছি, এসে দেখি অন্তিক বাসায় নেই। তো আমার বাসার যে মেয়েটা আছে তারে জিজ্ঞেস করলাম যে অন্তিক কোথায়। ওদেরকে বলে যে ভাইয়েরা তো দেখলাম একটা ব্যাগ নিয়ে বার হয়েছে। তো বিকালবেলা এমনিতে সে নর্মালি আমাদের ক্যাম্পাস থেকে আমাকে না বলে কোথাও যাওয়ার কথা না, তার প্রাইভেট পড়াশোনা থাকলে তখন সে ক্যাম্পাসের বাইরে যায়, নইলে যায় না। আমিও সারাক্ষণ সে মানে করছে, আমি দেখি তাহলে আসে কিনা। এখন দেখি তার ফোনে ফোন দিলাম, আসলে তার ফোনটা বাসায় পড়ে আছে, সে ফোনও নিয়ে যায় না সাথে করে। পরে বিকাল জলে সন্ধ্যা হয়ে গেছে, আমি তো চিন্তায় পড়ে গেলাম যে এখনো আসতেছে না, কারণ এটা আমার বাসার নর্মাল ব্যাপার না যে সন্ধ্যার পরে সে ক্যাম্পাসের বাইরে থাকবে বা বাসার বাইরে থাকবে। আর ক্যাম্পাসের বাইরে গেলেও সে আমাকে আমার কাছে জিজ্ঞেস করে বলে তারপর যাবে। কিছুক্ষণ পরে দেখি যে একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে, আমি ফোনটা ধরছি, দেখি যে এটা অন্তিকের ফোন। একটা মানে এক্সিলোড বা এই ধরনের বিকাশের এইগুলির দোকান থেকে সে একটা ফোন দিয়ে আমারে বলতেছে যে আম্মু তুমি কি আমাকে কিছু টাকা পাঠাতে পারবা? আমি কোথায়? এই নাম্বারে। আমি কেন? আমি ঢাকা যাচ্ছি। আমি বললাম মানে ঢাকা যাচ্ছ মানে? আমি তো এখন এই যে ত্রিশাল এসে বসছি। আমাদের ময়মনসিংহ থেকে ত্রিশাল বেশ খানিকটা পথ। সে যখন আমাকে না পেয়েছে বাসায়, আমাকে ফোন জিজ্ঞেস করে মানে আমাকে ফোন যোগাযোগ করতে না পেরে, তার মানে এমনই কার্টুনে অ্যাটেন্ড করার এমনই তার ঝোঁক যে সে হেঁটে ময়মনসিংহ থেকে ত্রিশাল পর্যন্ত চলে গেছে। এটা কিন্তু অনেকটা পথ। তারপরে সে সেইখান থেকে যখন দেখে যে হেঁটে আর যাওয়া যাবে না ঢাকা, মানে তার ধারণা ছিল যে সে হেঁটেই ঢাকা চলে যাবে, যেহেতু সে আব্বু তারে যাওয়ার কোনো ব্যবস্থা করে দেয় না, কিন্তু তার কার্টুনের ওইখানে যেতেই হবে। তাই সে হাঁটা দিছে ঢাকা পর্যন্ত, হেঁটে ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত হেঁটে যাওয়ার জন্য। কিন্তু যখন ত্রিশাল পর্যন্ত গেছে তখন সে আর দেখে যে ত্রিশাল থেকে তার হেঁটে যাওয়া যাবে না, তখন সে আমার এই ফোন দিছে। তখন আমি তো একদম এমনিতে একটু হয়ে গেছি, নার্ভাস হয়ে গেছি যে সে কত দূর পর্যন্ত একা, চিন্তাও করা যায় না যে এই পর্যন্ত সে একা চলে গেছে। তখন আমি একটু মাথায় করে বললাম যে ঠিক আছে তুমি দাঁড়াও, আমি দেখি কাকে দিয়ে টাকা পাঠানো যায়, কারণ এখান থেকে তো আমার চট করে এখান থেকে তো আমি টাকা পাঠাতে পারবো না, তবে তুমি এখানে থেকো। তারপরে সে ফোন রেখে দিয়েছে, কারণ তার মধ্যে একটা অভিমান কাজ করতেছে, তারে দেওয়া হয় নাই। পরে আমি একটু পরে আবার ওই লোকটাকে ফোন দিলাম, সে বলে যে কোথায়? আমার পাশে তো ছিল, কোথায় যেন ছিল, এখানে এখন তো নাই। পরে আমি জিজ্ঞেস করলাম লোকটাকে এই জায়গাটা স্পেসিফিক কোন জায়গায়, তো সে আমাকে জায়গাটা বললো। তারপর কিছুক্ষণ পর আবার অন্তিক ফোন দিলাম, টাকা পাঠাইছো? আমি বললাম যে আমি তো এখন চিন্তা আছে যে তাই টাকা পাঠায়, সে তো ঢাকায় কিচ্ছুই চেনে না, কিভাবে সে ঢাকা যাবে। পরে আমি বললাম যে বাবা তুমি দাঁড়াও, আমি লোক দিয়ে তোমার টাকা পাঠাচ্ছি। এই বলে পরে আমি একটা লোক ড্রাইভার পাঠাই দিলাম এবং ড্রাইভারকে বুঝায় বললাম যে সে এই অবস্থা, সে তো ঢাকা যাওয়ার জন্য এরকম গেছে, তো তুমি তাকে নিয়ে বুঝায় শোনায় যেভাবে পারো
তাকে নিয়ে আসো। সে কিন্তু ঢাকা যেতে চাইবে, তবে তুমি ঢাকা যাওয়ার কথা করবে না, তারা বুঝাই শুনে নিয়ে আসো। পরে সে সেখানে গেল, যাওয়ার পরে কোন দিকে মনে তখন আবার ওরে বুঝায় ড্রিঙ্কস কিনে গাড়ি উঠাই দিছে। তো সে মনে করছে যে সে ঢাকায় যাচ্ছে। সে ড্রিঙ্কস গাড়িতে উঠে এতটুকু পথ হেঁটে গেছে, তো সে সাংঘাতিক ক্লান্ত ছিল, সে গাড়ির মধ্যে ঘুমায় পড়ছে। ড্রাইভার তাকে আস্তে করে বাসায় নিয়ে আসছে। বাসায় আসার পর তো সে দেখে যে তার মধ্যে হয়তো ক্ষোভটাও কমে গেছে বা এটাও কমছে। তখন সে বাসায় গিয়ে উপরে গিয়ে ঘুমায় রয়েছে। কার্টুনের প্রতি তার যে একটা বিশাল ঝোঁক, এটা তার ওই সময় আমি দেখতাম। তখন আমি তাকে বলছিলাম যে ঠিক আছে, তুমি পড়াশোনা করো, ইন্টারমিডিয়েটে একটা মানসম্মত রেজাল্ট করো, কোথাও ভর্তি হও, তারপর তুমি এই বিষয়টা ইনভলভ হও, কিন্তু তোমার পড়াশোনাটা আগে ভালো করে করতে হবে।